মামলার রায়। শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুজনের ফাঁসির রায় হয়েছে। পাশাপাশি আরেকজন আসামি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি রাজসাক্ষী হয়েছিলেন, তার সাজা কমিয়ে নমনীয়ভাবে 5 বছর করা হয়েছে। এই বিষয়টি রাজনীতি সংশ্লিষ্ট। অনেকে বলেন রাজনৈতিক বিচার, অনেকে বলছেন যে বিচারটা কেমন হলো। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই, এটা রাজনৈতিক প্রতিক্রিয়া কি এবং কেমন দেখলেন? আপনি অনেক সময় এই ট্রাইব্যুনাল নিয়ে আপনার মূল্যায়ন তুলে ধরেছেন। আমরা প্রথমেই এই বিচার নিয়ে এবং আজকের এই রায় নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের কথা শুনছেন এবং আজকের এই বাস্তবতায় অনেক বেশি কঠিন কথাগুলো শুনতে যারা বসছেন বা যারা অপেক্ষা করছেন, আমি তাদেরকে সালাম জানাই সারা দেশ এবং বিদেশ। আসসালামু আলাইকুম। দেখেন, রাজনৈতিক যে প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা আমরা সবাই জানি কি প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে চাই না। এটা আমার দল দিছে বা দিবে, সেটা তাদের মতো করে তারা দিছে। আমি দলের বাইরে কোনো কথা বলবো না, দলের বাইরেও না। আমি দলের কথার সাথে আমি ডিফার করব না। কিন্তু আমার কথা হলো যে যেখানে বিচারটা হল সেটা হলো একটা ট্রাইব্যুনাল। আমি প্রথম থেকে বলতেছি এই ট্রাইব্যুনালটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার, যারা 1971 সনে আমার 30 লক্ষ লোককে হত্যায় সহযোগিতা করেছিল, আমার মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল, শিশু হত্যা, নারী হত্যা করেছিল, যারা আমার দেশের সমস্ত বুদ্ধিজীবীকে হত্যা করে সমস্ত মস্তিষ্ক শূন্য করে দিয়েছিল। ওইটা এর চেয়ে জঘন্যতম ব্যাপার পৃথিবীতে কোনোদিন রাজনৈতিক কারণে ঘটছে এইরকম খুব বেশি ইতিহাস পাওয়া যায় নাই, যেটা জামাত ইসলাম বা আল বদর রাজাকার আল শামসরা ঘটাইছে। সেই গণহত্যার বিচার করার এবং গণবিরোধী আল বদর রাজাকার আল শামস মানবতা বিরোধী তাদের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য সেই কোর্টটা হয়েছে। সেই কোর্টে আজকের 5ই আগস্টের আন্দোলনের অপরাধীদের বিচার করা বা অপরাধী বিচারে প্রতিষ্ঠিত হইলে সেই সব অপরাধীরা তো বিচারের আগে অপরাধী নয়, আরেকটা স্পেশাল ট্রাইব্যুনাল হইতে পারতো, এই কোর্টটা না। এটা একটা ভুল কোর্টে বিচার হয়েছে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম, আমি চ্যালেঞ্জ করলাম, ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আমি বলবো না। যে কোর্টে বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিউরটা সেটা ভুল হয়েছে বলে আমি মনে করি। কাজে এমন একদিন আসবে, আপনাকে আমি বলি যে হঠাৎ যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে, যে কোনো লোক একটা রিট করে দিবে, যে কোনো আইনজীবী একটা রিট করবে, যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে। সেই রিটে তারা জানতে চাবে যে 2024 সনে 5ই আগস্টের যারা বিরুদ্ধ শক্তি, যারা পালায় গেছিল, শেখ হাসিনা সহ যারা, তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না বেঠিক ছিল। এই রিটটা হবে এই দেশে, এবং তখন যদি হাইকোর্ট, রিট বেঞ্চ এবং এপিলেট ডিভিশন একমত হয় ইয়েস ওই কোর্টটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই, তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই, সঠিকভাবে গঠন করা হয় নাই, সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা, এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে। 1 2 হলো এটা হলো এমন একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের পিসি, তিনি আবার মায়ের মাসি, যিনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে গোলাম আজমদের মতো যুদ্ধ অপরাধীদের পক্ষে যিনি প্রসিকিউটর ছিলেন, ডিফেন্সে ছিলেন, জনাব তাজুল ইসলাম।
আমি ব্যক্তিগতভাবে তাকে দুষছি না, তার কর্মকাণ্ডকে আমি বলছি। উনি ছিলেন ডিফেন্সের লয়ার, এখন আবার একই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে উনি আবার প্রসিকিউশনের লয়ার উইথ অল দা শিবির কর্মী। এটা মনে হয় শিবিরের একটা আড্ডাখানা। আমি সবার নাম বলতে পারবো, এরা ছাত্র জীবনে সবাই শিবির করত এবং তাদের পূর্বপুরুষের ইতিহাসটা বলতে পারবো। এদের বেশিরভাগ পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের ভূমিকা ভালো ছিল না, এরা মিলে টিলে একটা বিচার করছে, একটা প্রসিকিউশন করছে। এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে মেইন প্রসিকিউটর, সেই প্রসিকিউটরের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কিনা। সেই দিন রিট কিন্তু বলে দিতে পারে যে না, জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল। তাইলে বিচারালয়টা সঠিক ছিল না, বিচারালয়ের প্রসিকিউটর সঠিক ছিল না, সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে নাইবা বললাম। কার ফাঁসি হইল, কার যাবজ্জীবন হইল, এই জিনিসটা কিন্তু আসবে যখন এই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে। কাজেই এইটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি, এটা নিয়ে কেউ মাথাও গামাবে না, কারণ এটা প্রত্যেকেই বুঝে এটা কোন ধরনের বিচারালয়, কোন ধরনের বিচার, কোন ধরনের প্রসিকিউশন, এটা সবাই বুঝে। এ হলো ব্যাপারটা। কারণ আমরা আগে দেখছি যাদের ফাঁসি হয়েছিল হাসিনার আমলে, হাসিনা চলে যাওয়ার পরে তারা কিভাবে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বাইরে এসে ফাঁসির রায়কে করে বাতিল করে, সেটা তো আমরা দেখছি, নাকি আপনি দেখেন নাই? জনাব বাবর সাহেবের ফাঁসি ছিল, জনাব সালাম সাহেবের কত লোকের ফাঁসি ছিল, তারা বাইরে এসে পড়ছে। আর শেখ হাসিনা তো হাতের কাছে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি না, কি নামটা ওটার, আসাদুজ্জামান কামাল, তা তো হাতের কাছে নাই। আর একজন যে রাজসাক্ষী হয়েছে তারা তো জেল দিছে, এটা চক্ষু লজ্জার খাতিরে 5 বছর খালাস দিলেই পারত। কাজে এইটা কোনো এইগুলা বিচারের নামে প্রহসন বলে আমার মনে হয়। এই বিচার রিট যেদিন হবে সেদিন আমি বুঝতে পারবো সঠিক ছিল না বেঠিক ছিল। একটা জিনিস খেয়াল করবেন, ফজলুর রহমান, দেখেন এই ঘটনা ধরে আওয়ামী লীগকে অনেকে বলেন যে তারা প্রাসঙ্গিক করে দিল কিনা, যে আওয়ামী লীগ 13 তারিখে লকডাউন ডাকলো, সরকার বিশাল রণসাজে নামলো এবং এখনো তারা নানান কর্মসূচির মধ্যে আছে। বাংলাদেশে ট্রাইব্যুনাল নিষেধ করেছে যে আওয়ামী লীগের কর্মসূচি প্রচার করা যাবে না। তারা গত 2 দিনও ছিল, আগামীকালকেও তারা কর্মসূচির ডাক দিয়েছে। তো এসবের মধ্যে দিয়ে দেশে মানে একেবারে নজিরবিহীন ভাবে গত এক বছরের মধ্যে বোমাবাজি হচ্ছে, ককটেল ফুটছে, আগুন লাগছে, গ্রামীণ ব্যাংক বিশেষ করে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি সরকার ট্যাকেল দিতে কতটা ব্যর্থ, তা সে কি পেরেছে যে এত কিছু লাগিয়ে? এবং আমি আরেকটু আপনাকে নজর দিব যে আপনি জানেন যে এই ধানমন্ডি 32 নাম্বার কত ভাবে আক্রান্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা, বা তার বাড়িটা বারবার আজকেও গিয়ে সেই সময় সেনাবাহিনী পুলিশ ফিরায় নাই, কিন্তু আজকে ফিরাতে গিয়ে এখন পর্যন্ত আমরা যখন এই শো করছি তখন পর্যন্ত এই জুলাই যোদ্ধা নামের কিছু মানুষ, পুলিশ দেখলাম ওয়্যারলেসে বলছে যে স্যার এরা তো স্টুডেন্ট না, এরা শিবির। এই যে আক্রোশ, এই আক্রোশের শেষ কোথায়? কেন এই পুরো একটা বাড়ির প্রতি এত আক্রোশ? এই কারণে আক্রোশ, কারণ এই লোকটা এত খারাপ ছিল। আমি সবসময় বলি যে শেখ মুজিবুর রহমান এই যে বাংলার সবচেয়ে খারাপ মানুষ। তা নইলে কেন 66 সনে সে 6 দফা দিয়ে বললো যে আমার দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যায়, আমার দেশের পাটের টাকায় রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ গড়ে উঠে আর আমরা না খাইয়া মরি, আমার দেশের পদ্মা, মেঘনা, যমুনা শুকিয়ে যায় আর ওখানে ইন্ডিয়ার সাথে চুক্তি করে সিন্ধুর পানি প্রবাহ তারা গতি রাখে। এই লোকটা কেন বলল যে 6 দফা দিলাম, আমার সম্পদ আমার, তোমার সম্পদ তোমার? তারপরে যখন তারা মানলো না, তাকে জেলখানায় নিয়ে গেল, তখন মানুষের মুখে ভাষা আসলো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তারপরে 69, 70, 71 তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা, এই যে সময়টা টোটাল 66 থেকে 71, তারও আগের কথাটা আমি নাইবে বললাম, টোটাল সময়টার নেতাই শেখ মুজিবুর রহমান। উনি এইসব স্লোগান মানুষের, বাঙালি জাতির মুখে দিছে। পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছে। আর
ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায়, ওই শিবিরের কথা বললেন না, শিবির টিবির এরা হলো এই দেশের, আমি বলবো, পরাজিত শক্তির সন্তান। তাদের পূর্বপুরুষেরা এমন ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে, উসমানী জিয়াউর রহমানদের কাছে, খালেদ মুশাররফদের কাছে, লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে। এই সব নরপশু নরাধমদের পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে, শুধু 1971 এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই এরা চিরদিন, এদের পূর্বপুরুষ হবে মীর জাফর আর এরা হবে মীর জাফরের সন্তান। একটা উদাহরণ আমি আপনি দিই। আমি মুর্শিদাবাদ গেছিলাম, মুর্শিদাবাদ যাওয়ার পরে মীর জাফরের বিল্ডিং দেখলাম। তখন আমাদেরকে যিনি নিয়ে গেলেন তিনি বললেন, স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন, একটা জায়গা আছে যেখানে মীর জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস করে, তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে। কতদিন চলে গেছে, আমি গেছিলাম 2010 সনে, এর আগে 200 বছর চলে গেছে। 200 বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মীর জাফরের বংশধররা থাকে, ওই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউরি। আবারও বলছি, মীর জাফরের বংশধররা মুর্শিদাবাদের যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে, এই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউরি। এবং তারা যদি বাজার করতে যায়, 2 জন পুলিশ না গেলে মানুষ কিন্তু এখনো জুতা পেটা করে। কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই, তাদের 10 পুরুষ আগে মীর জাফর বেইমানি করছে, কিন্তু আজকে 10 পুরুষ পরেও আজকে তাদেরকে সেই বিশ্বাসঘাতকদের গ্লানি বয়ে বেড়াইতে হয়। আজকে যারা এইসব করে, ওই যে শিবির টিবির যারা করে, এরা 71 সনের গ্লানি বয়ে বেড়াচ্ছে। কিন্তু এরা শেখ মুজিবুর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গুক আর সবকিছু সূর্য ভাঙ্গিয়া দেখ, সূর্য অস্তমিত করে দেখ, কিন্তু এরা যে রাজাকার এবং রাজাকারের সন্তান, এরা যে ইয়াজিদের বংশধর, এরা যে কারবালায় হুসেনকে হত্যা করছে ইয়াজিদের বংশধর, এরা যে পলাশীতে সিরাজউদ্দৌলাকে হত্যা করছে মীর জাফরের বংশধর, যতদিন পর্যন্ত 1971 সনটা থাকবে ততদিন পর্যন্ত এই কালিমা তারা মুছতে পারবে না। কাজেই তারা এই জেদে জেদে এইসব অপকর্মগুলা করে। এনে বাড়িতে কি আছে, সবই তো ভেঙে ফেলছে, আরো ভাঙুক, অসুবিধা কি? মানুষ আরো জানুক শেখ মুজিবের একটা বাড়ি আছে, সেই বাড়িটা ভেঙে ফেলছে। এই ভাঙ্গা বাড়িতেই দেখা যাবে কি হয়, আমি জানি না, আমি বলতেও পারবো না। কিন্তু এটা হলো, বলেন। একটা ছেলে ক্লাস 9-এর একটা ছেলে ওই বাড়ির একটা ইট সংরক্ষণ করতে গেছিল, তাকে পুলিশ ধরে ফেলছিল, মুচলেখা দিয়ে ছাড়ছে। সেই ছেলেটা বের হয়ে বলছে যে এই ভাঙা বাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে। আর যতই এটা ভাঙছে ততই এখানে যে ক্লাস 9-এর ছেলে যাচ্ছে, একটা রিক্সাওয়ালা ফুল দিতে যাচ্ছে, একটা অসহায় নারী গিয়ে ওখানে জয় বাংলা বলে। মনে হয় যেন যতই তারা এটাকে ধূলিসাৎ করতে যায় ততই যেন এরকম পোড়া বাড়ি জড় পদার্থটা একটা শক্তি পরিণত হচ্ছে। জনাব ডক্টর ফজলুর রহমান, আমি আরেকটু দিকে নজর দিতে চাই। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মামলার রায় যাই হোক বাস্তবায়ন করা হবে। আজকে এই সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে খুব কঠোরভাবে চিঠি দিয়ে আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে দেওয়ার জন্য। প্র্যাকটিক্যালি এই রায়ের আসলে কি ফল, কি হবে? আমি রাজনীতি করি, আমার একটা রাজনৈতিক দল আছে, সেই দলের একটা চিন্তা আছে, তার অভিমত আছে, তার ভার্সন আছে এই ব্যাপারে। আমি আপাতত এই ব্যাপারে কিছু বলবো না, তবে একটা কথা আমি বলে যাই যে একটা গল্প আমি আপনাকে বলবো। আপনার বাড়ি মোহনগঞ্জ, আমার বাড়ি ইটনা। আমাদের দেশে যারা হাত দেখে তাদেরকে বলা হয় গণক। আবার একজন গণক ছিল খুব অভিজ্ঞ, সে হাত দেখতেও হইতো না, মানুষের কপাল দেখে বলে দিতে পারতো কপালে কি লেখা আছে। এই গণক একদিন রাস্তা দিয়ে যাইতেছে, গ্রামের রাস্তা দিয়ে দেখে একটা মাথার খুলি পড়ে আছে। অনেকদিন আগে মানুষটা মরে গেছে, মাংস হাড্ডি পচে গেছে, শুধু মাথার খুলিটা রয়ে গেছে। সেই খুলির মধ্যে লেখা আছে
অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। এই গণক মনে করলো যে ব্যাপারটা কি, একটা মানুষ মরে গেল, তার সমস্ত অস্তিত্ব শেষ হয়ে গেল, তারপরও কপালের হাড়ের উপরে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, ব্যাপারটা কি? সেই কপালের হাড়টাকে নিয়ে আসলো এবং পরিষ্কার করিয়া তার বাড়ির যে গ্লাসের আলনা আছে সেই গ্লাসের ভিতরে আলনার মধ্যে রেখে দিল। সকালে উঠে দেখে যে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা। না, লেখার কোনো পরিবর্তন নেই, লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। রাত্রে ঘুমানোর সময় দেখে লেখার কোনো পরিবর্তন আছে কিনা, কিন্তু দেখে না, একই লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি। আর গণকের যে স্ত্রী বউ, সে মনে করে লোকটা কি পাগল হয়ে গেল নাকি, মরা মানুষের মাথা সে কি দেখে, বিড়বিড় করে আবার কথাও। গণক একদিন বাজারে গেছে, মোহনগঞ্জের বাজারে। গণকের বউ একটু অবসর পাইয়া পাশের বাড়িতে গেছে। গেছে পরে পাশের বাড়ির ভাবি জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছে? ভাবি বলছে, আর বোন কই না, তোমার ভাই তো পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে গা? বলছে কি একটা মাথার একটা খুলি, এইটারে সারাদিন দেখে খালি সে বিড়বিড় করে, আমি জিজ্ঞাসা করলে কোনো কথা, ব্যাপারটাই তো আমি বুঝতে পারতেছি। ওই ভদ্র মহিলার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য একটু টিপ্পনি খাইটা বললো যে আপনি জানেন না কিন্তু আমি জানি। বললো কি জানেন, একটু দয়া করে বলেন। বললো আমি জানি এই যে গলার যে এই যে মাথার যে হাড়টা, এটা হলো একটা মেয়ে মানুষের হাড়। আপনার স্বামী যখন কলেজে পড়তো, এই মেয়ে কলেজে পড়তো, তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তাদের মধ্যে বিয়ে না হইয়া বিয়ে হয়েছে তার আপনার সঙ্গে, সেই কারণে সে আত্মহত্যা করছে। কিন্তু আপনার স্বামী তাকে ভুলতে পারে, সেই কারণে তার মাথার খুলিটাই নেয়া গ্লাসের মধ্যে রেখে প্রত্যেকদিন দেখে তার মনের জ্বালা মিটায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই গণকের স্ত্রী কইতেছে, গোলামের পুত, হ্যাঁ জিতা বেডির সাথে প্রেম করছিলি, এখন মরা বেডিরও বলতে পারছস না, তাহলে আমারই বিয়ে করতা, তোর দেখাইতেছি। কইয়া গিয়া গ্লাসের ভিতর থেকে মাথার খুলিটা বাইর করিয়া ওই যে সিয়ার মধ্যে ফারাইয়া এটাতে পাউডার বানাই ফেলে।